প্রথম আসার সুযোগ পেয়েছি যথেষ্ট পরীক্ষা দিয়ে। গতকাল সন্ধ্যায় অর্পিতা আমার অডিশন নিয়েছে, তারপর মনে করেছে এখানে হ্যাঁ ডাকা যেতে পারে। আমার এই জন্য আসার সমাগম। সন্ধ্যা ইতিমধ্যেই পরীক্ষিত। এই পরিবেশটা কিন্তু ঠিক নাটক বা ইত্যাদি পরিবেশন করার নয়, এটা একেবারেই একটা নৃত্যাঙ্গন। তো আমি নিজেই মোহিত হয়ে উঠছিলাম এই ছোট ছোট কচিকাঁচা শিশুদের অসাধারণ পারফরমেন্সগুলো দেখে। ফলেতে ওটা হলেই বোধহয় ভালো হতো, তবুও রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করার চেষ্টা করি। তো সেখান থেকে রবীন্দ্রনাথ বিষয়টা আসলে আদৌ কি সেটা নিয়ে একটা ছোট্ট নাটিকা একটা প্রেজেন্ট করতে চাই। তো সেটাই আমরা পরিবেশন করব। এটা আমার আর ছন্দার যৌথ পরিবেশনা, ইউটিউবেও রয়েছে। পরিবেশনাটির নাম আমার মুক্তি। শুনিতেছি বসে নীরব আধারে, আঘাত করেছে হৃদয় দুয়ারে। দূর প্রভাতের ঘরে ফিরে আসা পথিক দুরাশা যত। এটা কোথায় পেলে? সঞ্চয়িতা খানা পড়ি, ওটাই তো সঙ্গী। ছিঁড়ে গিয়েছিল, ভোলার দোকান থেকে বাঁধিয়ে এনেছি। কালের যাত্রা ও রবীন্দ্রনাথ পড়েছ? সে আবার কি বই রে? আধুনিকতা রবীন্দ্রনাথ, আবু সাইদের, বুদ্ধদেব বসুর কবি রবীন্দ্রনাথ পড়েছ? পড়ো পড়ো, তাহলেই তো রবীন্দ্রনাথকে বুঝতে পারবে। না রে, ওসব বইয়ের নাম জানি না। ওসব ভারী ভারী বইয়ের নাম তোর বেনু মাসি জানে। কলেজে পড়াতো, গত মাসে রিটায়ার করলো। আমার শুধু রবি ঠাকুর পড়েই দিন চলে যায়। রবি ঠাকুরের ওপর অন্যের লেখা, শেষ আবার কি বুঝবো বল? আপন মনে রবি ঠাকুরই পড়ি, নিজের মন দিয়ে যা বোঝার বুঝি। এই যে আমরা বারান্দাতে বসে আছি, সন্ধ্যা নামছে, চারপাশে গাছেদের একটা গাইলিয়ে দেওয়া শাখায় পাখিদের শেষ আড্ডা। দূরে ওই যে রে ওই মাঠ, এইসব নিয়েই তো রবি ঠাকুর। কিরকম জানিস তো খোকা? বইল বাতাস, পাল তবু না জোটে, ঘাটের শানে নৌকো মাথা খোটে। কি রে, হা করে চেয়ে আছিস কেন রে খোকা? এটা আবার কার লেখা? কেন, রবি ঠাকুরের। স্ফুলিঙ্গ নামের একটা বই আছে না ওর? তোর বেনু মাসি দিয়েছিল আমাদের বিয়েতে। আমার জীবনটা হলো 4টে লাইন, বুঝলি? যা, ছুটে যা, এই মাঠটা পেরিয়ে ওই ঘাটটা যা। দেখবি এরকম কিছু নৌকো আছে যারা ঘাটের সঙ্গে গা লাগিয়ে
মাথা ঠুকেই যাচ্ছে, ঠুকেই যাচ্ছে। তোমার কাছে রবীন্দ্রনাথ মানে এতটা সহজ, এতটা সরল? সে তোদের কাছে বিরাট মানুষ, বিশ্বকবি। সারা দেশের লোক কত মান্যগণ্য করে, কিন্তু আমার কাছে অনেক গুরুদেব। ওরও তো আমার মতোই মলিন অবস্থা হয়েছিল। একের পর এক মৃত্যুর আঘাত পেতে পেতে উনিও তো নিঃস্ব হয়ে গিয়েছিলেন আমারই মতন। না হলে কি কেউ বলতে পারে? এই কথা সদা শুনি, গেছে চলে, গেছে চলে, তবু রাখি বলে। বলো না সে নাই, সে নাই, সে কথাটা মিথ্যা। তাই তুমি রবীন্দ্রনাথকে এতটা জানলে কি করে? কখন পড়লে তাকে? রবি ঠাকুরকে পড়তে হয় না খোকা। প্রেম কি কখনো কেউ পড়াশোনা করে? রবি ঠাকুর কি আমাকে কখনো পড়েছেন? তাহলে আমাকে উনি জানলেন কিভাবে? তোর কি মনে হয় না নারীদের সব চাইতে ভালো বুঝতেন রবি ঠাকুর? তা না হলে কি আর লাবণ্যর মতো অমন চরিত্র সৃষ্টি করা যায়? ওই সময়কালে দাঁড়িয়ে অমিতর মতো পুরুষকে কি ডিগনিফাইড রিজেকশন দেখাতে পেরেছিলেন। গোটা পৃথিবীতে তখন সাহিত্যের স্বর্ণযুগ, কিন্তু আর কেউ কোথাও নারী মনের স্বাধীন চিন্তা নিয়ে ভাবতে পেরেছিলেন? সম্পূর্ণটা মেনে নেওয়া কঠিন পিসি। নিজের কন্যা মাধুরীলতা, যাকে উনি পাগলের মতো ভালোবাসতেন, তাকে 13 বছর বয়সে বিয়ে দিতে বাধ্য হলেন কেন? তাও আবার শরৎ কুমারের মতন অসম মানের পাত্রের সঙ্গে, যার ধার ভার কোনোটাই ঠাকুর পরিবারের কাছাকাছি আসে না। এই হলো তোদের দোষ খোকা। তোরা পড়িস বেশি, ব্যাখ্যায় যাস বেশি, অথচ মানুষের মনে ঢুকিস না। সে সময় উনি কাবুলিওয়ালা লিখছেন। মিনির চরিত্রটাই তো বেলার মতন। কাবুলিওয়ালা রহমত কি চেয়েছিল মিনি শ্বশুর বাড়ি যাক? তুই যে আত্মদ্বন্দ্বের কথা বলছিস, তা ওই নারী স্বাধীনতার জন্যই। ঠাকুর বাড়ির অন্দরমহল তখন নারীরাই চালাতো। বরং রবি ঠাকুরের কিছু বলার ছিল না। তাই তো উনি ওই 1901 সালে লিখেছেন, সুধায় সবাই হতবাক্য বলে, মাথা কোথায় রাখবি মারে, হঠাৎ সন্ধ্যা হলে। এই হলো আমার সিন্ধু মাসি, সিন্ধু রানী চৌধুরী, যিনি সাধারণ রবীন্দ্রপ্রেমী, যার মধ্যে টুকরো রবীন্দ্রনাথের রূপান্তরিত অংশটুকু এসে পৌঁছেছিল। এই সিন্ধু পিসিকে হয়তো ভালোবেসেছিল কেউ। এখন যেটা একলা বারান্দা হয়ে আছে, সন্ধ্যার পর সন্ধ্যা একলা বসে থাকে এই বারান্দায় রবি ঠাকুর নিয়ে। আমার তোমার রবীন্দ্রনাথ পড়াটা আলাদা। আমরা প্রচারের লোভে কেউ কেউ রবীন্দ্রনাথ পড়ি। সিন্ধু পিসিদের তো
কোনো প্রচারের দরকার নেই। বিরাট জ্যোতিষ্ক রবীন্দ্রনাথ তার যে সূক্ষ্ম রশ্মি ছড়িয়ে দিয়ে গেছেন, সে বিকিরণ এসে পৌঁছচ্ছে অজানা অচেনা সিন্ধু পিসির কাছে। বেঁচে উঠছে রবীন্দ্রনাথের কোনো একটি অস্তিত্ব খণ্ড। তার আন্দাজ আমরা এখনো পাই না, কারণ আমরা সিন্ধু পিসিদের জানি। সিন্ধু পিসিদের মনের মধ্যে রবীন্দ্রনাথের মনের ভিতরকার উপাদান রূপান্তরিত হয়ে চলেছে। আমরা আমাদের দম্ভ ছেড়ে, অহমিকা ছেড়ে সেই মানুষগুলোর মধ্যে গলা ছেড়ে আজ গাইতে ইচ্ছে করছে গো পিসি, আমার আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আমাদের পরম প্রাপ্তি এটা আজকের অনুষ্ঠানে বুঝতে পারছি। আর একটু বড় হলে আপনারা ঘরে ফিরতে পারতেন না, অলরেডি প্রায় 9টা বেজে গেছে বোধহয়। তো যাই হোক, আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করি, বিভিন্ন নাটিকা লিখেছি, তার মধ্যে এটা একটা। এই টুকরো অংশটা আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন, অর্পিতার কাছে আছে, লিংক নিয়ে নেবেন। ধন্যবাদ। খুব ভালো লাগলো যে বছর বছর আসুক। আমি দাদাকে বলবো অনির্বাণদা আসুক বছর বছর আমাদের এখানে, আরও কিছু শুনিয়ে যান। ছন্দা এসছে, এটা আমার খুব ভালো লেগেছে। ছন্দা তো আগে থেকেই ছিল, আর অনির্বাণদা প্রথম এলেন, আবার আসুন। আমি একটু দেবশ্রী রায়চৌধুরীকে ডেকে নিচ্ছি, আমার দাদা দেবশ্রী রায়চৌধুরী। দেবশ্রী একটু এসো। সাবন্য রায়চৌধুরী পরিবার, আমার দাদা দেবশ্রী রায়চৌধুরী, সাবন্য সংগ্রহশালার কি বলবো কর্ণধার, একদম মিউজিয়াম চালাচ্ছেন। সবাই পারলে দেখে আসবেন। অনির্বাণদা উনি আমার মানে আমাদের পরিবারের আর কি, ওনার হাতে একটু তুলে দিচ্ছে। ছন্দাকে একটা সঞ্চিতা দিলাম যাতে আরো কবিতা বলতে পারে। হ্যালো হ্যালো, ছন্দাকে সঞ্চিতা তুলে দিলাম যাতে আরো কবিতা বলতে পারে। আর একটা রবীন্দ্রনাথের ছোট্ট উপহার তুলে দিলাম অনির্বাণদার হাতে। হ্যাঁ, আমার আর কিছু তো দেওয়ার নেই, আমি তাই বই দিলাম। আমরা এখানে আসতে পেরেছি, আমাদের তো ভালো লাগছে, এবং আপনাদের সামনে আমরা দুজনে পারফর্ম করতে পারলাম, এটাও আমার কাছে খুব আনন্দের বিষয়। আমরা কালকেও সবাই একসাথে ছিলাম। আমরা দুজনেই আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ সবাইকে। একটা বাক্য বলতে চাইছি, কেন এই অর্পিতা পান্ডের এই অংশ, মানে এই উদ্যোগটা এতটাই আমাকে মুগ্ধ করেছে, তার কারণ আমাদের বিষয়টা আর রবীন্দ্রনাথের জায়গাতে শেখানোর কিছু নেই, তার কারণ আমরা হয়তো বেড়ে উঠেছি এইভাবেই। কিন্তু আজকের এই জেন জিয়ের যুগে যে সমস্ত কচিকাচারা রবীন্দ্রনাথ নজরুলকে শিখে বড় হচ্ছে, সেটা ওর উদ্যোগে এইটা বোধহয় ভীষণ দরকার আজকের এই রোবটের যুগটায়। ফলেতে এই উদ্যোগটা আপনারা প্রত্যেককে জানিয়ে রাখুন, সবার যেখানে সুযোগ পাবেন রবীন্দ্র নজরুল সুকান্ত এদেরকে শিখিয়ে বাচ্চাদেরকে বড় করে তুলুন, তাহলে আমরা যান্ত্রিক জায়গা থেকে একটু মুক্তি পাবো, আমার মুক্তির মতন। ধন্যবাদ।